কল্পনা করুন একটা সাধারণ মঙ্গলবার, ঘড়িতে সময় সকাল 8:15। আপনি হয়তো ট্রাফিক জ্যামে বসে আছেন অথবা কফি হাতে অফিসের জন্য তৈরি হচ্ছেন। সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে পৃথিবীটা হঠাৎ ধবধবে সাদা হয়ে গেল। কোনো চিৎকার নেই, কোনো হুঙ্কার নেই, শুধু 1 সেকেন্ড সময়ের জন্য সূর্যের চেয়েও কয়েক কোটি গুণ তীব্র এক আলোর ঝলকানি। এই সেই মুহূর্ত যেখানে আধুনিক সভ্যতা আর আদিম যুগের মাঝখানের দেওয়ালটা নিমেষেই ধসে পড়ে। আজকের এই প্রতিবেদন আমাদের সেই অনিবার্য অন্ধকারের গল্প শোনাবে। In 1945, the United States dropped the second On the 6th of August, 1945, Hiroshima nuclear bomb attack. Included a stop in Hiroshima, Japan. সালে জাপানের হিরোশিমায় যে বোমাটি ফেলা হয়েছিল তার নাম ছিল লিটল বয়। তার ক্ষমতা ছিল মাত্র 15 থেকে 16 কিলোটন। এর 3 দিন পর নাগাসাকিতে ফেলা হয় 21 কিলোটন ক্ষমতার ফ্যাটম্যান। আজকের দিনে দাঁড়িয়ে এগুলোকে বলা হয় অত্যন্ত দুর্বল এবং লো এন্ড বোমা। বর্তমানে একটি আধুনিক হাইড্রোজেন বোমা ফিশন ও ফিউশন প্রক্রিয়ায় কোটি কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তৈরি করতে পারে, যা একটি আস্ত শহরকে মানচিত্র থেকে মুছে ফেলতে সক্ষম। একটি আধুনিক বোমা হিরোশিমার তুলনায় 100 থেকে 500 গুণ শক্তিশালী। এমনকি রাশিয়ার তৈরি 57 বা পসিডনের মতো মরণাস্ত্রগুলো এখনকার মেগা সিটিগুলোকেও ধূলিসাৎ করতে সক্ষম। একটি 100 কিলোটন বোমা যদি নিউ ইয়র্কে পড়ে, তবে মুহূর্তেই মারা যাবে 6 লাখেরও বেশি মানুষ। আর সোভিয়েত আমলের সেই বিখ্যাত 50 মেগাটন ক্ষমতার জার বোমা যদি ফেলা হতো, তবে নিহতর সংখ্যা 76 লাখ ছাড়িয়ে যেত। বর্তমানে সারা বিশ্বে 13,000-এরও বেশি ভয়ঙ্কর অস্ত্র তৈরি করে রাখা আছে। বিস্ফোরণের পর যে ধ্বংসযজ্ঞ শুরু হয় তার প্রথম ধাপ হলো প্রচণ্ড তাপ। এটি সূর্যের পৃষ্ঠতলের চেয়েও গরম এবং কয়েক মাইল দূর পর্যন্ত থাকা কাঠ বা দাহ্য পদার্থে মুহূর্তে আগুন ধরিয়ে দেয় এবং মানুষের ত্বক সরাসরি ঝলসে দেয়। এরপর আসে বাতাসের প্রচণ্ড চাপের ধাক্কা, যা শব্দের চেয়েও দ্রুত গতিতে অগ্রসর হয়ে ইট কংক্রিটের দেওয়ালকেও মাটির সাথে মিশিয়ে দেয়। শহর জুড়ে তখন অগ্নিকাণ্ড শুরু হয়, তৈরি হয় আগুনের ঘূর্ণিঝড়, ইংরেজিতে যাকে বলা হয় ফায়ার স্টর্ম। এই আগুন চারপাশে সব অক্সিজেন শুষে নেয় এবং ভয়ঙ্কর উত্তাপকে বায়ুমণ্ডলের উপরে পাঠিয়ে দেয়। হিরোশিমায় এই আগুনের কারণেই 92% নার্স এবং 90% ডাক্তার নিহত হয়েছিল, যার ফলে আহতদের সেবা দেওয়ার মতো কেউ বেঁচে ছিল না। পারমাণবিক যুদ্ধ মানে শুধু বোমা বিস্ফোরণ নয়, এর মানে আমাদের ডিজিটাল দুনিয়ার মৃত্যু। একে বলা হয় ইএমপি বা ইলেকট্রোম্যাগনেটিক পালস। বোমা যদি আকাশপথে বিস্ফোরিত হয়, তবে এটা মাটিতে কোনো আগুন জ্বালাবে না, তবে একটি তীব্র চৌম্বকীয় তরঙ্গ পুরো মহাদেশের ইলেকট্রনিক ব্যবস্থা পুরোপুরি পুড়িয়ে দিবে। এটি মূলত আমাদের 3টি ধাপে ধ্বংস করবে। ইয়ন পালস সেকেন্ডের কয়েক কোটি ভাগের 1 ভাগ সময়ের মধ্যে স্মার্টফোন, কম্পিউটার আর মাইক্রোচিপ নষ্ট করে দিবে। এরপর E2 পালস বজ্রপাতের মতো ক্ষয়ক্ষতি করবে। E3 পালস বড় বড় বিদ্যুৎ লাইন আর ট্রান্সফরমারগুলো চিরতরে পুড়িয়ে দিবে। একবার এই বিদ্যুৎ সংযোগ ভেঙে পড়লে পানি সরবরাহ, ব্যাংক আর খাবারের সরবরাহ ব্যবস্থা ভেঙে যাবে। একটি উন্নত দেশ মুহূর্তের মধ্যে মরুভূমির মতো হয়ে যাবে। কিন্তু আসল ভয়ঙ্কর সময় আসবে বিস্ফোরণের পরে। একে বলা হয় পারমাণবিক শীতকাল। শহরগুলি পুড়ে যে কোটি কোটি টন কালো ধোঁয়া আর ছাই উৎপন্ন হবে, তা আকাশের উপরে গিয়ে জমা হবে এবং সূর্যের আলোকে বাধা দিবে। যদি ভারত আর পাকিস্তানের মধ্যে আঞ্চলিক যুদ্ধ হয়, তবে আকাশে প্রায় 47 মিলিয়ন টন কালো ধোঁয়া জমবে, যা তাপমাত্রাকে 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমিয়ে দিবে এবং প্রায় 200 কোটি মানুষ না খেয়ে মারা যাবে। আর যদি রাশিয়া আর আমেরিকার মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ হয়, তবে আকাশ ঢেকে যাবে 165 মিলিয়ন টন ধোঁয়ায়। এতে তাপমাত্রা 20 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাবে। পৃথিবী তখন এক হাড় কাঁপানো বরফের যুগে পরিণত হবে, যেখানে শস্য উৎপন্ন প্রায় 90% পর্যন্ত কমে যাবে। Darkened skies, freezing temperatures. Perpetual darkness and extreme cold in which all human life might end. It is known as nuclear winter.
Nuclear winter added to an already prevailing sense that the superpowers were hurtling toward a point of no return. एनवायरमेंटल साइंस में कॉन्सेप्ट होता है न्यूक्लियर विंटर, एक ऐसी सर्दी जहां ना पीने का पानी है, ना सांस लेने के लिए साफ हवा, ना सूरज की रोशनी है, ना खाने के लिए खाना है, ना बिजली है, ना कोई दवा। और ये उन लोगों का हाल है जिनसे हजारों किलोमीटर की दूरी पर न्यूक्लियर धमाके हुए थे। न्यूक्लियर विंटर तो एक के बाद एक लगे उन तुक्कों का नतीजा है जो वैज्ञानिक इतिहास में बिल्कुल फिट बैठ गए। আকাশ যখন 10 বছর পর পরিষ্কার হতে শুরু করবে তখন ওজোন স্তর ধ্বংস হওয়ার কারণে সূর্যের মারাত্মক অতি বেগুনি রশ্মি সরাসরি আমাদের শরীরে লাগবে, যা উদ্ভিদ ও মানুষের ডিএনএ নষ্ট করে দিবে। যারা বিস্ফোরণ থেকে বেঁচে যাবে তাদের পরবর্তী শত্রু হবে অদৃশ্য বিষ, রেডিও অ্যাক্টিভ ফলআউট। সিজিয়াম 137 নামক বিষাক্ত কণা মাটির সাথে মিশে ফসলকে বিষাক্ত করবে এবং প্রায় 30 বছর পর্যন্ত জমিকে চাষের অযোগ্য করে রাখবে। অন্যদিকে স্ট্যানসিয়াম 90 ক্যালসিয়ামের ছদ্মবেশে আমাদের হাড় ও দাঁতে ঢুকে পড়বে এবং আমাদের শরীরে ব্লাড ক্যান্সার ও নিউকোমিয়া তৈরি করবে। ততদিনে আমাদের পরিচিত পৃথিবী ধ্বংসস্তূপে পরিণত হবে। বেঁচে থাকা মানুষকে তখন বাধ্য হয়ে ফিরতে হবে আদিম যুগের জীবনযাপনে। লুইস ডার্টনেল তার দি নলেজ বইতে বলেছেন, আধুনিক মানুষ তার বেঁচে থাকার প্রয়োজনীয় মৌলিক দক্ষতাগুলো হারিয়ে ফেলেছে। যদি সৌভাগ্যক্রমে কোনো সুপারমার্কেট অক্ষত থাকে তবে সেখানে থাকা টিনজাত খাবার একজন মানুষকে প্রায় 55 থেকে 63 বছর পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারবে। তবে দীর্ঘমেয়াদে কৃষিকাজই হবে একমাত্র পথ। জ্বালানি তেল ও রাসায়নিক সারের অভাবে এ চাষাবাদ হবে অত্যন্ত কঠিন ও শারীরিক শ্রম নির্ভর। ট্রাক্টরের বদলে মানুষকে সরাসরি নাঙ্গল টানতে হবে, কারণ অধিকাংশ গবাদি পশু তেজস্ক্রিয়ায় মারা যাবে। উত্তর গোলার্ধের দেশগুলো বরফে ঢাকা থাকায় মানুষকে ক্রান্তীয় বা নিরক্ষীয় বনাঞ্চলের দিকে চলে যেতে হবে খাবারের সন্ধানে। সেখানে ক্যালোরি যোগাতে মানুষ কাসাবা, ইয়াম বা বনু মাশরুম চাষ করবে এবং প্রোটিনের জন্য বিভিন্ন পোকামাকড় যেমন পাম উইভিল বা মেপেন ওয়ার্মের উপর নির্ভর করবে। সভ্যতা পুনর্গঠনের জন্য মানুষ আবার ক্রপ রোটেশন এবং পশুর বর্জ্য দিয়ে সার তৈরির পুরনো পদ্ধতিতে ফিরে যাবে। ধ্বংসস্তূপ পৃথিবীতে নরওয়ের সেই বিখ্যাত সেভালবার্ড গ্লোবাল সিড বল্ট হবে শেষ আশা, যেখানে সারা বিশ্বের কোটি কোটি বীজ সংরক্ষিত আছে। মানুষ তখন ধ্বংস হয়ে যাওয়া শহরগুলো থেকে লোহা আর তামা সংগ্রহ করবে এবং দালানের রড গলিয়ে তৈরি করবে লাঙ্গল বা কাস্তি। কিন্তু এই জীবন হবে এক অন্তহীন সংগ্রামের, যেখানে টিকে থাকার তাড়নায় মানুষ ছোট ছোট গোত্রে ভাগ হয়ে যাবে এবং সম্পদের জন্য নিজেদের মধ্যে লড়াই করবে। সত্যি বলতে পারমাণবিক যুদ্ধ কেবল একটি পরাজয় নয়, এটি মানব সভ্যতার চিরস্থায়ী সমাপ্তি। একটি হাইড্রোজেন বোমা কেবল প্রাণী কেড়ে নেয় না, এটি আমাদের ভবিষ্যৎকে অন্ধকারের চাদরে ঢেকে দেয়। আজকের এই কৌশলগত উত্তেজনার যুগে পারমাণবিক অস্ত্র বর্জনই হল সভ্যতাকে প্রস্তর যুগে ফিরে যাওয়া থেকে রক্ষা করার একমাত্র বাস্তব পথ। এটি কেবল একটি গল্প নয়, বরং এটি সমসাময়িক মানুষের জন্য একটি অনিবার্য সতর্কবার্তা, যেন আমরা সেই আদিম অন্ধকারে আর কখনো ফিরে না যাই। ভালো থাকবেন।